আজকে আমাদের P1 বা পারফরম্যান্স অপারেশনের ফার্স্ট ক্লাস। তো ক্লাসের প্রথমে আপনাদের জানি পারফরম্যান্স অপারেশনের পুরো কোর্স আউটলাইনটা, কয়টা চ্যাপ্টার আছে, কোন চ্যাপ্টারে কি কি এলিমেন্ট আছে, কোনগুলো আপনাকে করতে হবে, এটা সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো আপনার এই পারফরম্যান্স অপারেশন কোর্সটা আসলে দুটো সাবজেক্টের সংমিশ্রণে গঠিত। একটা হলো কস্টিং আর একটা হচ্ছে ফাইন্যান্স। তো কস্টিং এর কোন চ্যাপ্টার গুলো আপনারা হয়তো কস্ট অ্যাকাউন্ট নিয়ে করছেন, কোনটা হয়তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট নিয়ে করছেন, কোনটা হয়তো অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্ট নিয়ে করছেন। তো এই কোর্সটা আসলে দুটো ভাগে বিভক্ত, একটা হলো কস্টিং আর একটা হচ্ছে ফিনান্স। তাহলে পারফরম্যান্স অপারেশনটাতে কস্টিংও আছে, ফিনান্সও আছে। আচ্ছা, পারফরম্যান্স অপারেশনটা কি? একটা অপারেশনের পারফরম্যান্সকে মেজার করে। তো কস্টিং পার্টে কি আছে? কস্টিং পার্টে ফার্স্ট আছে হলো ট্র্যাডিশনাল কস্টিং, চ্যাপ্টার 2। এই চ্যাপ্টারের মধ্যে আসলে দুটো এলিমেন্ট আছে। একটা আছে হলো অ্যাবজর্পশন কস্টিং এবং ভ্যারিয়েবল কস্টিং। ভ্যারিয়েবল কস্টিং এর আরো দুটো নাম আছে, ডিরেক্ট কস্টিং বা মার্জিনাল কস্টিং। তো অ্যাবজর্পশন কস্টিং, ভ্যারিয়েবল কস্টিং এর অঙ্কগুলো আপনাদের অনার্সে ছিল, বা আমাদের এখানে যে আগের কোর্সটা G2 ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ওখানে ডিটেইলস আছে। এইজন্য এখানে খুব সামারাইজড ভাবে অল্প কিছু অঙ্ক দেওয়া আছে। তো অ্যাবজর্পশন কস্টিং এবং ভ্যারিয়েবল কস্টিং এর ক্ষেত্রে কি হয় যে আলাদাভাবে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হয়। অ্যাবজর্পশন কস্টিং এর নেট ইনকাম আর ভ্যারিয়েবল কস্টিং এর নেট ইনকাম কিন্তু ম্যাচ করে না। তখন কি করতে হবে? রিকনসিলিয়েশন করতে হবে। রিকনসিলিয়েশন আসলে পার্থক্যটা কিসের জন্য হয়? ফিক্সড ওভারহেড এবং এন্ডিং ইনভেন্টরির কারণে। তো রিকনসিলিয়েশন করলে দুটো ম্যাচ। আর এই অ্যাবজর্পশন কস্টিং এর অঙ্ক করতে গেলে আরেকটা বিষয় আসে। এখন ধরুন যে একটা কোম্পানিতে একটা প্রোডাকশন ক্যাপাসিটি থাকে না? এন্ড ক্যাপাসিটি যদি সবসময় তো ক্যাপাসিটি অনুযায়ী প্রোডাকশন হয় না, কখনো আন্ডার ইউটিলাইজড হয়, কখনো ওভার ইউটিলাইজড হয়। এই কারণে আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড ফ্যাক্টরি ওভারহেড তৈরি হয় এবং একটা অ্যাডজাস্টমেন্ট সময় দিতে হয়, অঙ্কগুলোতে দিতে হয়। তাহলে অ্যাবজর্পশন কস্টিং এর সাথে কিন্তু ফ্যাক্টরি ওভারহেড রিলেটেড বা ওভারহেড রেট রিলেটেড। তাহলে অ্যাবজর্পশন কস্টিং এর অঙ্কগুলো আসলে সিমার বই তত ভালো নাই, এটা আমি আপনাদেরকে গ্যারিসনের বই থেকে শিখাই দেবো। বাট সিমার অঙ্কগুলো বলবেন, এটা মেজর চ্যাপ্টার না, এটা হলো জাস্ট বেসিকটাকে রান করা। এর বাইরে আপনার একটা চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারের মধ্যে, ট্র্যাডিশনাল কস্টিং এর মধ্যে, সেটা হলো সিপি অ্যানালাইসিস বা ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস। তো সিপি অ্যানালাইসিস এর দুই ধরনের অঙ্ক আছে। একটা হলো সিঙ্গেল প্রোডাক্ট বা একটা সিঙ্গেল প্রোডাক্টের জন্য সিপি অ্যানালাইসিস করা, অথবা একটা সেলস মিক্স বা মাল্টি প্রোডাক্টের জন্য ব্রেক ইভেন পয়েন্ট বা সিপি অ্যানালাইসিস করা। এই সিপি অ্যানালাইসিসও আপনার গ্যারিসন বা হর্গেনের বইয়ে ভালো আছে, আমি আপনাদেরকে গ্যারিসন থেকে করাবো। সিমার বই এই চ্যাপ্টারটা যেহেতু আগের লেভেলে ছিল, বিজনেস লেভেলে ছিল, এই জন্য চ্যাপ্টারটা এখানে খুব হালকা করে আলোচনা করে পার করে দিচ্ছে। সবাই তো এটা জানে, আর আপনি তো জানেন, আপনি এক্সামিনেশন পেয়েছেন না, আপনি তো এটা জানেন, তো আপনি তো এগুলো পারেন, কাজে এখানে বেশি আলোচনা করেন। আরো একটা চ্যাপ্টার আছে, সেটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর, যেটা সিলেবাসে নাই বাট হঠাৎ পরীক্ষা দিয়ে দেয়। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে রিলিভেন্ট কস্টিং। কি নাম? রিলিভেন্ট কস্টিং। ওই জন্য এখানে চ্যাপ্টার নাম্বার দিয়ে নেই, রিলিভেন্ট কস্টিং। অনার্সের বই হয়তো আপনার ডিফারেন্সিয়াল কস্টিং নামেও চ্যাপ্টারটা হয়তো থেকে থাকতে পারে, রিলিভেন্ট বা ডিফারেন্সিয়াল কস্টিং। এটা সিলেবাসে নাই কিন্তু পরীক্ষা দিয়ে দেয়, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সিলেবাসে ছিল। তো রিলিভেন্ট কস্টিং বা ডিফারেন্সিয়াল কস্টিং এ অঙ্কের নিয়ম কয়টা আছে? মেক অর বাই, আমরা নিজেই বানাবো না সাপ্লায়ারের কাছ থেকে কিনবো। আমাদের কোম্পানির প্রোডাক্ট হচ্ছে কলম। এই কলমটা আমরা মার্কেটে 40 টাকা করে সেল করি। আর একটা স্পেশাল কাস্টমার আসলো, এসে বললো যে আমাকে 5000 পিস দিতে হবে, আমার ডিজাইনটা একটু আলাদা হবে, এটা আপনার আমাকে 30 টাকা করে দিতে হবে বা 35 টাকা করে দিতে হবে। মোট কথা নর্মাল সেলিং প্রাইসের থেকে কম দামে চাই, তাকে আমি দিব কি দিব না, এই ধরনের অ্যানালাইসিস। তারপরে আপনার আমাদের কোম্পানি প্রচুর অর্ডার পাচ্ছে বাইরে থেকে, কিন্তু সম্পদের সীমাবদ্ধতা আছে। যে ওই প্রোডাক্ট যতগুলো অর্ডার পাইছে সেটা বানানোর জন্য যে পরিমাণে ম্যাটেরিয়াল দরকার, সেই ম্যাটেরিয়ালটা হয়তো কালেক্ট করা সম্ভব হচ্ছে না, অথবা ম্যাটেরিয়াল অ্যাভেলেবল কিন্তু প্রোডাকশনের জন্য তো লেবার দরকার, লেবার ক্রাইসিস, অথবা ম্যাটেরিয়ালও আছে লেবারও আছে
কোম্পানিতে মেশিন শর্টেজ, যেহেতু মেশিন কম, চাইলে আমরা যত পিস দরকার আমরা বানাতে পারছি না। তো এটা হচ্ছে এই ধরনের অঙ্ককে বলা হয় লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিস বা আপনার ইউটিলাইজেশন অফ কনস্ট্যান্ট রিসোর্স। এটা রিলেভেন্ট কস্টিং এর মধ্যে আছে এবং এই কনসেপ্টের উপরে আপনার এই থ্রুপুট কস্টিং চ্যাপ্টারটা, এটা আপনাকে বললাম যে হয় ম্যাটেরিয়াল শর্টেজ অথবা লেবার শর্টেজ অথবা মেশিন শর্টেজ, যে রিসোর্স লিমিটেশন। এই নিয়মটা দুটো চ্যাপ্টারের মধ্যে পাবেন, একটা হলো রিলেভেন্ট কস্টিং এর মধ্যে পাবেন আর পাবেন হলো থ্রুপুট কস্টিং এর মধ্যে পাবেন। কিন্তু যখন আপনি রিলেভেন্ট কস্টিং এর মধ্যে অঙ্কটা করবেন তখন আপনাকে অ্যানালাইসিস করতে হবে কন্ট্রিবিউশন মার্জিনের সাপেক্ষে। কার সাপেক্ষে? কন্ট্রিবিউশন মার্জিনের সাপেক্ষে। হোয়াট ইজ কন্ট্রিবিউশন মার্জিন? কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট। আর যখন থ্রুপুট কস্টিং চ্যাপ্টারে নিয়মটা করবেন তখন আপনাকে কন্ট্রিবিউশন মার্জিনের সাপেক্ষে না, আপনাকে থ্রুপুট মার্জিন বা থ্রুপুট কন্ট্রিবিউশনের সাপেক্ষে করতে হবে। থ্রুপুট কন্ট্রিবিউশনটা কি? আচ্ছা, থ্রুপুট কস্টিংটা হচ্ছে ফর ভেরি শর্ট টার্ম। কিসের জন্য? টাইম হরিজনটা কতটুকু? খুব সংক্ষিপ্ত সময়ের জন্য, ফর ভেরি শর্ট টার্ম। এটা ইংরেজি থ্রুপুট কস্টিং হচ্ছে ফর ভেরি শর্ট টার্ম, খুব সংক্ষিপ্ত সময়ের জন্য। আজকে সীমাবদ্ধতা আছে, কালকে আমরা সীমাবদ্ধতা ওভারকাম করে দেব। তো থ্রুপুট কস্টিং এ বা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য শুধুমাত্র ডিরেক্ট ম্যাটেরিয়ালটাকে ভ্যারিয়েবল কস্ট হিসেবে বিবেচনা করা হয়। কাকে? শুধুমাত্র ডিরেক্ট ম্যাটেরিয়ালকে। এই জন্য থ্রুপুট কন্ট্রিবিউশন হচ্ছে সেলস মাইনাস ডিরেক্ট ম্যাটেরিয়াল। আর কন্ট্রিবিউশন মার্জিন কি? সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্ট বলতে কি? ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভ্যারিয়েবল ওভারহেড, মোট কথা ভ্যারিয়েবল এক্সপেন্স গুলো। কিন্তু থ্রুপুট কন্ট্রিবিউশনটা কি? সেলস মাইনাস ডিরেক্ট ম্যাটেরিয়াল। তাহলে সেলস থেকে ডিরেক্ট ম্যাটেরিয়াল বাদ দিলে যেটা পাওয়া যায় সেটা হলো থ্রুপুট কন্ট্রিবিউশন। এবং থ্রুপুট কস্টিং চ্যাপ্টারে এই থ্রুপুট কন্ট্রিবিউশনের সাপেক্ষে আপনাকে ডিসিশন নিতে হয়। আমার যেহেতু রিসোর্স লিমিটেড, তো এই অবস্থায় আমি কোন প্রোডাক্টটার প্রোডাকশনে প্রায়োরিটি দেব, কোনটাতে প্রোডাকশন করলে আমাদের প্রফিট ম্যাক্সিমাইজ হবে বা আমাদের কোম্পানি সর্বোচ্চ প্রফিট করতে হবে। আচ্ছা, আমি তো ছিলাম রিলেভেন্ট কস্টিং এর মধ্যে, ওর মধ্যে আমি থ্রুপুট কস্টিংটা বলে দেব। তাহলে রিলেভেন্ট কস্টিং এর মেথড কয়টা? মেকআপ বাই স্পেশাল অর্ডার, ইউটিলাইজেশন অফ স্কেয়ার্স রিসোর্স বা লিমিটিং ফ্যাক্টর। আচ্ছা, আমাদের কোম্পানির 4টা ফ্যাক্টরি আছে। কয়টা ফ্যাক্টরি আছে? 4টা। 3টা ফ্যাক্টরিতে লাভ হচ্ছে, একটা ফ্যাক্টরিতে লস হচ্ছে। তো যে ফ্যাক্টরিতে লস হচ্ছে, ম্যানেজমেন্ট ডিসিশন নিতে বসছে এই ফ্যাক্টরিটা কি কন্টিনিউ করব না বন্ধ করে দেব, কন্টিনিউ করব না সেল করে দেব। তার মানে কন্টিনিউ আর ডিসকন্টিনিউ এই ধরনের ডিসিশনে ইস্যু আসতে পারে। আমাদের কোম্পানির 3টা সেন্টার আছে, 3টা শোরুম আছে। 2টা শোরুমে লাভ হচ্ছে, একটা শোরুমে লস হচ্ছে। তো যে শোরুমে লস হচ্ছে সেটা কি কন্টিনিউ করব না বন্ধ করব? আমাদের কোম্পানি 5টা প্রোডাক্ট তৈরি করে, 3টা প্রোডাক্টে লাভ হচ্ছে, 2টা প্রোডাক্টে লস হচ্ছে। তো যে 2টা প্রোডাক্টে লস হচ্ছে, 2টা প্রোডাক্ট কন্টিনিউ করব না বন্ধ করে দেবো। তাহলে এই ধরনের অঙ্কগুলো যে কন্টিনিউ আর ডিসকন্টিনিউ। আরো একটা নিয়ম আছে, সেল অর প্রসেস ফার্দার। জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট আপনারা করছেন না, যে স্প্লিট অফ পয়েন্টেও তো প্রোডাক্টটা সেল করে দেওয়া যায়, অথবা ফার্দার উপর আরো কাজ কাম করে সেটাকে আরো বাড়তি দামে সেল করা হয়। তো আমরা কি এটা স্প্লিট অফ পয়েন্টে সেল করে দেবো নাকি ফার্দার প্রসেস করে পরে সেল করে দেবো? তো রিলেভেন্ট কস্টিং এ টোটাল এই কয়টা নিয়ম। এটা আপনার সিলেবাসে নাই, আগের কোর্সে ছিল, আমি আপনাকে আলাদা সেটা করে দেবো। এটা তাই পরীক্ষা আসে। আচ্ছা, তাহলে আমরা কয়টা চ্যাপ্টার আলোচনা করলাম? মাত্র একটা আলোচনা করছি, ট্র্যাডিশনাল কস্টিং। তো ট্র্যাডিশনাল কস্টিং বলতে কি? অ্যাবজর্পশন কস্টিং এবং ভ্যারিয়েবল কস্টিং, সিবি অ্যানালাইসিস এবং রিলেভেন্ট কস্টিং। তো অনার্সে ম্যাক্সিমাম স্টুডেন্ট ন্যাশনালের যারা, তারা ডিভিশনাল কস্টিং চ্যাপ্টারটা বাদ দেবে, আমি যতদূর জানি। এরপর চ্যাপ্টার 3 যেটা আছে সেটা হলো মডার্ন কস্টিং এনভায়রনমেন্ট। যে বর্তমানে কস্টিং এর কি কি টেকনিক আসছে, অনেক টেকনিক আসছে, এরপর আলাদা একটা ক্লাস নিয়ে দেব। তো এই চ্যাপ্টার থেকে যারা পরীক্ষা থিওরি থাকে। আবার এই চ্যাপ্টারটা E1 এ আছে, অপারেশন ম্যানেজমেন্টের মধ্যে এই চ্যাপ্টারটা ডিটেইলস আছে। আপনি যখন ইন্টারভিউ অপারেশন পরীক্ষা দিবেন তখন এই মডার্ন কস্টিং এর গুলো আপনি একটা পার্টে পাবেন, সেটা হলো অপারেশন ম্যানেজমেন্ট E1 এর মধ্যে। চ্যাপ্টার 4 থ্রুপুট কস্টিং, ওটা হচ্ছে একটু আগে তো বললাম যে রিসোর্স লিমিটেশন থাকলে এটা হলো থ্রুপুট কন্ট্রিবিউশনের সাপেক্ষে ডিসিশন নিতে হবে। থ্রুপুট কন্ট্রিবিউশন কি? সেলস মাইনাস ডিরেক্ট ম্যাটেরিয়াল। চ্যাপ্টার 5 অ্যাক্টিভিটি বেসড কস্টিং। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারের অঙ্কের প্যাটার্ন একটাই, সেটা হলো ট্র্যাডিশনাল বা অ্যাবজর্পশন কস্টিং এবং অ্যাক্টিভিটি বেসড কস্টিং। এই দুটো
আলাদা প্রেজেন্টেশন। তো ট্র্যাডিশনাল কস্টিং এ কি করা হয়, ওভারহেডটাকে একটা সিঙ্গেল রেট অনুযায়ী অ্যালোকেট করা হয়। আর অ্যাক্টিভিটি বেসড কস্টিং এ ওভারহেডটাকে বিভিন্ন খাত অনুযায়ী ভাগ করে স্পেসিফিক ভাবে প্রত্যেকটা অ্যাক্টিভিটি অনুযায়ী ওভারহেডকে ডিস্ট্রিবিউট করা হয়। এই জন্য অ্যাক্টিভিটি বেসড কস্টিং এ আপনার অ্যাকুরেট কস্টিংটা আসে। এবং কোনটা বেটার মেথড, অ্যাক্টিভিটি বেসড কস্টিংটা বেটার মেথড। কিন্তু সমস্যা হলো অ্যাক্টিভিটি বেসড কস্টিং চালু করতে হলে কোম্পানির ইনফ্রাস্ট্রাকচার অনেক ওয়েল ডেভেলপড হতে হবে এবং হাইলি ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, বিগ বিগ প্রফেশনাল রাখতে হবে এই স্ট্রাকচারটা সেট আপ করার জন্য। এই জন্য ছোট কোম্পানিগুলো এটা অ্যাপ্লাই করতে পারবে না। বড় বড় সাইজের কোম্পানি, বড় বড় সাইজের কোম্পানিগুলো অ্যাক্টিভিটি বেসড সিস্টেম, অ্যাক্টিভিটি বেসড কস্টিং সিস্টেম চালু করবে। আর আপনি যে ভালো কোম্পানিতে জব করবেন না এমন কোনো কথা নাই, কার ক্যারিয়ার কোথায় আছে এই জন্য জানতে হবে। আমাদের কোম্পানিতে চ্যাপ্টার 6, 7, 8 এখানে আছে হলো স্ট্যান্ডার্ড কস্টিং। স্ট্যান্ডার্ড কস্টিং আপনারা অ্যাডভান্স কস্টিং এ করছেন, ইভেন মাস্টার্সও অনেকে করছেন। স্ট্যান্ডার্ড কস্টিং এর মধ্যে কি আছে আপনারা জানেন, ম্যাটেরিয়ালের ভ্যারিয়েন্স আছে, লেবারের ভ্যারিয়েন্স আছে, ওভারহেডের ভ্যারিয়েন্স আছে। ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কি কি ভ্যারিয়েন্স, প্রাইস ভ্যারিয়েন্স, কোয়ান্টিটি বাই ইউসেজ ভ্যারিয়েন্স, লেবারের ক্ষেত্রে রেট ভ্যারিয়েন্স, ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। আবার যদি দেখা যায় যে টাইম কিছু লস যায় তখন আইডল টাইম ভ্যারিয়েন্স থাকে। ওভারহেডের ক্ষেত্রে ভ্যারিয়েবল ওভারহেড ভ্যারিয়েন্স, ফিক্সড ওভারহেড ভ্যারিয়েন্স। আবার ভ্যারিয়েবল ওগুলোরও তো আবার সাব ভাগ আছে ভ্যারিয়েবলগুলো। এগুলো হলো ট্র্যাডিশনাল ভ্যারিয়েন্স। এর বাইরে মিক্সড ভ্যারিয়েন্স আছে, ইল্ড ভ্যারিয়েন্স আছে, আপনাদের শিক্ষায় পর্যন্ত ছিল। কিন্তু আইসিএমএতে আপনাকে আরো নতুন ধরনের ভ্যারিয়েন্স শেখাবে, অপারেশনাল ভ্যারিয়েন্স এবং প্ল্যানিং ভ্যারিয়েন্স। ওটা হলো টপ লেভেলের কাজ। আমার প্ল্যান ঠিক আছে কিনা, আমার অপারেশন ঠিক মতো চলতেছে কিনা। আপনি যদি কোম্পানিতে টপমোস্ট পজিশনে চাকরি করেন তখন আপনি ওই ধরনের অ্যানালাইসিস করবেন। এরপর আছে বাজেট। বাজেট আপনারা অনার্সে যে স্ট্যান্ডার্ডে পড়ছেন ওই স্ট্যান্ডার্ডে এখানে যথেষ্ট। ফ্লেক্সিবল বাজেট, মাস্টার বাজেট এবং ক্যাশ বাজেট তো মাস্টার বাজেটের একটা অংশ। তো আপনাদের এখানে দেখা যায় যে ফ্লেক্সিবল বাজেট আসে আর ক্যাশ বাজেট আসে, এই দুটো আসে। মাস্টার বাজেট এখনো ওইভাবে দেয় নাই, মাস্টার বাজেটটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ দেয়, বাট যেকোনো পরীক্ষা আমাদের দিয়ে দিতে হবে। আচ্ছা, মাস্টার বাজেট বলতে কি, ওই যে বিভিন্ন এলিমেন্ট গুলো, সেলস বাজেট, প্রোডাকশন বাজেট, ম্যাটেরিয়াল বাজেট, লেবার বাজেট, ওভারহেড বাজেট, সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাজেট, ক্যাশ বাজেট এবং সবগুলো জোড়া তালি দিয়ে ইনকাম বাজেটের ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট তৈরি করা। এই হচ্ছে মাস্টার বাজেট। চ্যাপ্টার 10, চ্যাপ্টার 10 হচ্ছে ফোরকাস্টিং। ফোরকাস্টিং আপনার পিওনে আসে না, এটা আসে হলো বিজনেস ম্যাথমেটিক্স। কাজে এই চ্যাপ্টারটা আপনি শুধু থিওরি করলে পাস করে দিবেন। এই চ্যাপ্টারটা আমরা আলোচনায় আসবো না। তো আমাদের কস্টিং সাইডে টোটাল এতটুকু আছে। এই কস্টিং সাইডের নলেজটা আপনাকে একটা কোম্পানিতে কস্ট এবং বাজেট পজিশনে স্ট্রংলি কাজ করার ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। এবং এই কোর্সটা যারা কস্ট এবং বাজেট সেক্টরে কাজ করতে চায় তাদেরকে এই কস্টিং অংশটা খুব ভালোভাবে শেখা দরকার। পাস করার ফেল করার পরের কথা, এই অংশটা আপনাকে খুব ভালোভাবে